জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চাই, হামাসের স্পষ্ট বার্তা। এরপর জানিয়ে দেব সিরিয়ায় আসাদপন্থী ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত হাজার ছাড়ালো। আরও জানিয়ে দেব ফের উত্তপ্ত মণিপুর, নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বিক্ষোভকারী নিহত। আরও জানিয়ে দিব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের যা বললেন ভারতের সেনাপ্রধান। এরপর যা থাকছে পাকিস্তানে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ যুক্তরাষ্ট্রের, নিরাপত্তা ঝুঁকির সতর্কবার্তা। সর্বশেষ জানিয়ে দেব নারী শিক্ষা নিয়ে তালেবানের প্রতি যে আহ্বান জাতিসংঘের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চাই, হামাসের স্পষ্ট বার্তা। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস গাজায় স্থায়ী ও যুদ্ধবিরতির বিষয়ে কোনো ধরনের বার্তা পাঠিয়েছেন বলে যে দাবি করা হচ্ছে তা স্পষ্ট অসত্য বলে জানিয়েছেন সংগঠনটি এক প্রতিবেদনে খবর দিয়েছেন আল জাজিরা। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদাবি শনিবার 9 মার্চ সংগঠনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতি বলেন, হামাস নিশ্চিত করতে চান সংগঠনটি সম্পূর্ণভাবে পূর্ব স্বাক্ষরিত চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এতে নির্দিষ্ট শর্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের পর্যালোচনা যাওয়ার কথা রয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে প্রচারিত খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এদিকে যুদ্ধবিরতি নিয়ে ঝুঁকির মধ্যে সোমবার দোহায় প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজায় স্থায়ী সমাধানের পক্ষে হামাস বারবারই বলে আসছে তারা ইসরায়েলের সঙ্গে কেবল অস্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসতে চান না। সংগঠনটি যুদ্ধের স্থায়ী সমাপ্তি, ইসরায়েলি অবরোধ প্রত্যাহার, গাজায় পূর্ণ মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা এবং ফিলিস্তিনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আলোচনা চালিয়ে যেতে চায়। হামাসের একাধিক কর্মকর্তা এর আগে জানিয়েছেন তারা এমন কোনো চুক্তিতে মেনে নেবে না যেখানে ইসরায়েল শুধুমাত্র যুদ্ধবিরতির নামে সাময়িক বিরতি নেবে এবং পরে আবারও আগ্রাসন শুরু করবে। তাদের মতে ইসরায়েল অতীতে এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই নতুন শর্ত চাপে। সিরিয়ায় আসাদপন্থী ও সরকারি বাহিনীর সঙ্গে নিহত হাজার ছাড়ালো। সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতদের সঙ্গে দেশটির সরকারি নিরাপত্তা বাহিনীর দুদিনের সংঘর্ষে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার 8 মার্চ রাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানান, সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে আসাদ অনুসারীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর মধ্যে গত বৃহস্পতিবার সংঘর্ষ শুরু হয়। দুদিনেই এই সংঘর্ষে সেখানে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 745 জন বেসামরিক নাগরিক, 125 জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য, 148 জন আসাদের অনুসারী নিহত হয়েছেন। তবে এই তথ্য সঠিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আব্দুল রহমান বলেন, সিরিয়ার আলাউদের প্রাণকেন্দ্রে জাবলে ও বানিয়া এবং আশপাশের এলাকায় ব্যাপক হত্যাকাণ্ড 13 বছর ধরে চলা যুদ্ধের মধ্যে বছরের পর বছর ধরে সবচেয়ে ভয়াবহ সহিংসতার সামিল। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে আলাউইতদের সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ও শিশুরা রয়েছেন। ফের উত্তপ্ত মণিপুর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারী নিহত। ভারতের মণিপুর রাজ্যর কাংপোকপি ও জেলার বিভিন্ন স্থানে শনিবার 8 মার্চ বিক্ষোভ হয়েছে। এই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া বিক্ষোভে নারীসহ আরও 25 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। পুলিশ জানিয়েছেন নিহত ব্যক্তির নাম লাল গৌথাং সিং শীত, বয়স 30। কিথেলমানবিতে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পুলিশ আরও জানিয়েছেন গামগিফাই ও মোটরাং এবং কিথেলমানবিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় কমপক্ষে 25 বিক্ষোভকারী আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের নিকটবর্তী জনস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সিয়াসাত ও ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য জুড়ে অবাধ ও চলাচলের নির্দেশের বিরোধিতা করে বিক্ষোভ শুরু হয়। এই সময় ছত্রভঙ্গ করার জন্য কাঁদানি গ্যাস নিক্ষেপ করেন
অধ্যুষিত জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু করে বিক্ষোভকারীরা ব্যক্তিগত যানবাহনে আগুন ধরে দেন এবং ফল থেকে সেনাবাহিনী জেলায় যাওয়া একটি রাষ্ট্রীয় পরিবহন বাস থামানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও খারাপ হয়। এছাড়া বিক্ষোভকারী জাতীয় সড়কে 2 স্ফল ও ডিমাপুর মহাসড়ক অবরোধ করে এবং সরকারি যানবাহন চলাচল বাধা দেওয়ার জন্য টায়ার জ্বালায়। এই বিক্ষোভটি মেইতেই সংগঠন ফেডারেশন অফ সিভিল সোসাইটির একটি শান্তি পদযাত্রার বিরুদ্ধে করা হয়। 10টির বেশি গাড়ি নিয়ে পরিচালিত পদযাত্রাটি কাংপোকপি জেলায় পৌঁছানোর আগেই শেকমাইতে নিরাপত্তা বাহিনী থামিয়ে দেয়। পুলিশ দাবি করেছে তাদের অনুমতি না থাকায় যাত্রাটি থামাতে বলা হয়। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক নিয়ে ফের যা বললেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনীর নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে। শনিবার 8 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের অনুষ্ঠান ইন্ডিয়া টুডে কনক্লেভে এই কথা বলেন। এই সময় উপেন্দ্র দ্বিবেদী চীন পাকিস্তানের দিকে ইঙ্গিত করে বলেন, দুই দেশের মধ্যে উচ্চ মাত্রার সহযোগিতা আছে যা আমাদের মেনে নিতে হবে। যা আমার কাছে অর্থবহ হলো দ্বিমুখী হুমকি বাস্তবতা। জেনারেল দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি ও চলমান সংঘাত থেকে অর্জিত অজ্ঞতা, বাংলাদেশ পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি ও নিয়ন্ত্রণ রেখা এলওসিও নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তিনি বলেন, আপনি যে দ্বিতীয় বিষয়টি উত্থাপন করেছেন তা হলো আমাদের পশ্চিম প্রতিবেশী ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক। বাংলাদেশের মধ্য ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার দৃষ্টিতে যেহেতু আমি বলেছি যে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু একটি দেশ, সে দেশ যদি আমার কোনো প্রতিবেশীর সঙ্গে ওই সম্পর্ক স্থাপন করে তাহলে উদ্বিগ্ন হওয়ার স্বাভাবিক, কারণ আমার প্রধান উদ্বেগ হলো সেই দেশের মাধ্যমে সন্ত্রাসবাদের পথ ব্যবহার করা হতে পারে। বাংলাদেশ ভারত প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ঢাকায় সরকার পরিবর্তনের ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক পরিবর্তন হতে পারে, তাই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই বিষয়ে জেনারেল দ্বিবেদী আরও বলেন, আমি স্পষ্টভাবে বলতে পারি বর্তমানে দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমরা নিয়মিত তথ্য আদান প্রদান করি যাতে কোনো ভুল ও বোঝাবুঝির সুযোগ না থাকে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান চীন সম্পর্কে কিভাবে দেখে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে যে দুই দেশের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতা রয়েছে যা আমাদের মেনে নেওয়া উচিত। ভার্চুয়াল ক্ষেত্রে এটি প্রায় শতভাগ, আর বাস্তবতার ক্ষেত্রে পাকিস্তানের অধিকাংশ সামরিক সরঞ্জাম চীনের তৈরি। অতএব সহযোগিতার এই পরিস্থিতি আমাদের সামনে বিদ্যমান। এর অর্থ আমার দৃষ্টিতে দ্বিমুখী হুমকির বাস্তবতা। এই সময় তিনি আরও বলেন, ভারতীয় সেনাবাহিনীর হাতে নিহত সন্ত্রাসীদের 60% পাকিস্তানের নাগরিক। উপত্যকা বি ও পাঞ্জালে দক্ষিণে বেঁচে থাকা সন্ত্রাসীদের মধ্যে প্রায় 80% পাকিস্তানি। তিনি আরও বলেন, আমাদের পশ্চিমা শত্রুর ক্ষেত্রে কোনো শিথিলতা নেই, তবে তিনি প্রতিবেশীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক শান্তি বজায় রাখার পক্ষে মত দেন এবং পাকিস্তানের প্রতি সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু থেকে একটি রাষ্ট্রকে রূপান্তর আহ্বান জানান। তিনি বলেন, আমি সবসময় বলি আমরা সব সময় প্রস্তুত, আমরা দৃঢ় থাকব, তবে আক্রমণাত্মক হব কেবল তখনই যখন আমাদের বাধ্য করা হবে। এর আগে গত 13 জানুয়ারি ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে দেশটির সেনাপ্রধান বলেন, বাংলাদেশের খুব ছোট্ট একটা অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত। এমন কোনো কিছুই করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। পাকিস্তানে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ যুক্তরাষ্ট্রের, নিরাপত্তা ঝুঁকির সতর্কবার্তা। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশটিতে ভ্রমণের বিষয়ে নতুন সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 9 মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ সহ নানা নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটিতে সফর না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতি আরও বলা হয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে এবং সেখানে হামলার পরিকল্পনা করছে। যে কোনো সময় কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা হতে পারে। বিশেষ করে পরিবহন কেন্দ্র, শপিং মল ও সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় ও উপাসনালয় সন্ত্রাসীদের প্রধান লক্ষ্য হতে পারে বলে সতর্ক করা হয়েছে। নারী শিক্ষা নিয়ে তালেবানের প্রতি যে আহ্বান জাতিসংঘের। 4 বছর আগে ইয়ালদা কখনোই ভাবেনি যে সে আর তার শিক্ষা চালিয়ে যেতে পারবে না কিংবা তার গ্রাজুয়েট হওয়ার স্বপ্ন অর্জিত হবে না। নিরাপত্তার কারণে
নিজের পুরো নাম জানতে চাননি ইয়েলদা। সে বলে, আমরা মা বাবা প্রায় তালেবানের প্রথম শাসনামলের 1990 দশকে কথা বলেন। আমি ভাবতাম আমি সৌভাগ্যবান যে সে সময় আমার জন্ম হয়নি। দুর্ভাগ্যবশত এখন আমরা একই নিমিত্তর শিকার। 2021 সালের আগস্টে তালেবান যখন আফগানিস্তানের শাসনভার গ্রহণ করে তখন ইয়ালদা ও দশম শ্রেণীর ছাত্রী ছিল। সে হচ্ছে আফগানিস্তানের 15 লাখ মেয়ের মধ্যে একজন যারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। স্কুলে যাওয়ার বয়সী অধিকাংশ মেয়েরার মতো সেও এখনও তার ঘরে বন্দী হয়ে রয়েছে। ইয়ালদা বলে, আমার মনে হয় আমি যেন জেলখানায় রয়েছি। আমি আশাহত এবং মনে হয় আমি যদি মেয়ে হিসেবে নাই জন্মতাম সেটাও ভালো হতো। মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে যাওয়ার থেকে মেয়েদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়াও তালেবান তাদের সরকারি বেসরকারি কাজ করা থেকে এবং কোনো ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় ছাড়া দীর্ঘ ভ্রমণে আর পার্কে গণ শৌচালয় এমনকি সেলুনেও যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। আফগানিস্তানে জাতিসংঘের সহযোগিতা মিশন 8ই মার্চ জারি করা এক নারী ও মেয়েদের অস্তিত্ব জনজীবন থেকে ক্রমশ মুছে ফেলার নিন্দা করছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই মিশনটির বিরুদ্ধে বলা হয়েছে, এই বিধিনিষেধগুলো কেবল মানবাধিকার লঙ্ঘন তাই নয়, বরং আফগানিস্তানের উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা স্বরূপ, যা লক্ষ লক্ষ মানুষের জীবনে দরিদ্র বিচ্ছিন্নতাকে আরও গভীর করে তুলছে। তালেবান জাতিসংঘের এই আহ্বানকে বলে প্রত্যাখ্যান করে যে আফগানিস্তানের নারীদের ইসলামের শরিয়া ও আইন অনুযায়ী যথাযথ অধিকার দেওয়া হয়েছে। তারা বলে, বর্তমান আফগানিস্তান নারীরা সম্পূর্ণভাবে শারীরিক ও মনস্তিক ও নিরাপত্তার মধ্যে বসবাস করছে। নারীদের অন্তর্ভুক্তি ও ন্যায্যতা নিরাপত্তার পরিমাপে জর্জটাউন ও ইউনিভার্সিটি বৈশ্বিক নারী ও শান্তি নিরাপত্তার হিসেবে বিশ্বের 177টি দেশের মধ্যে আফগানিস্তানের স্থান 177তম।